ঠিক আছে। আর কয়েকটা দিন, এরপর আর তোর উপর কোনো জোর জবরদস্তি করব না। এমন কেন বললি? আমি কি কখনো অভিযোগ করেছি? এমনিতেই বললাম, হবু ডক্টর বলে কথা। ডাক্তার হই বা যাই হই, তোর অবস্থান আমার কাছে কখনোই বদলাবে না, বুঝেছিস? হুম, হয়েছে, এবার খেয়ে নে। আর কোনো কথা হলো না খাবার টেবিলে। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। তিথি দ্রুত রুমে ঢুকে আফিফকে মেসেজ করলো। এক্সাম শেষ না হওয়া পর্যন্ত আমার ফোন রাত 11টা থেকে 3নির কাছে থাকবে। রাতে কোনো রকম টেক্সট বা কল করো না। সঙ্গে সঙ্গে আফিফের মেসেজ এলো। তোমার বোনকে না একদিন আমি 10 তলা থেকে নিচে ফেলে দেব। বিয়েটা তো হতে দিচ্ছে না, এখন আবার প্রেমে বাঁধা। উফ। তিথি আর কথা বাড়ালো না। মেসেঞ্জার থেকে লগ আউট করে ফোনটা তিন্নির কাছে দিয়ে দিল। তিন্নি যদি ফোন ঘাটাঘাটি করে তাহলে আফিফের ব্যাপারে সহজেই জেনে যাবে, কিন্তু তিথি জানে ফোনটা যেভাবে দিয়েছে ঠিক তেমনি ফেরত আসবে। এসব ঘাটাঘাটি করার স্বভাব তিন্নির না। পরীক্ষা শেষ হলেই ও তিন্নিকে আফিফের ব্যাপারে সব বলে দেবে। বাসায় ফিরে আবিদ নিজের ঘরে ঢুকে বসে আছে। শিরিন কতক্ষণ ডাকাডাকি করলে আবিদ বলেছে সে এখন ঘুমাবে, তাকে যেন বিরক্ত না করা হয়। শিরিন বেশি বিরক্ত করলেন না, ছেলেটা অসুস্থ, এখন একটু বিশ্রাম নিক। ড্রয়িং রুমে আবিদের বন্ধু রিহান বসে আছে। ওকেই বরং জিজ্ঞেস করা যাক কিভাবে আবিদের মাথা ফাটলো। যেই ভাবা সেই কাজ। তিনি ড্রয়িং রুমে গিয়ে রিহানকে জিজ্ঞেস করলেন, ওর মাথা ফাটলো কিভাবে? আমি জানি না আন্টি। তুমি ওকে সাথে করে নিয়ে এলে, তুমি জানো না? আসলে আন্টি, আমি তো ওর সাথে ছিলাম না, একটা মেয়ে হঠাৎ ফোন করে। মেয়ে মানে আজকাল ও মেয়েদের সাথে রাতে ঘোরাঘুরি করে নাকি? না না আন্টি, মেয়েটি ওকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আমাকে বলল আপনার বন্ধুর মাথা ফেটে গেছে, হাসপাতালে নিয়ে এসেছি, আপনি দয়া করে ওনাকে নিয়ে যান। তুমি মেয়েটির পরিচয় জানতে চাওনি? চেয়েছিলাম, মেয়েটি বলল আমার পরিচয় না জানলেও চলবে, আমি একজন পথচারী মাত্র, আপনি ওনাকে নিয়ে যান, আমি ঠিকানা পাঠাচ্ছি। মেয়েটির নাম্বার আছে? না আন্টি। তুমি না বললে ফোন এসেছিল? মেয়েটি আবিদের ফোন দিয়ে কল দিয়েছে। ও আচ্ছা আন্টি, আমি আজ উঠি, জরুরি কাজ ফেলে এসেছি। আচ্ছা, এসো। রিহান চলে যাওয়ার পর সেখান থেকে উঠলেন না শিরিন। মেয়েটি কি সত্যিই পথচারী, নাকি বড় ছেলের মতো ছোট ছেলেও তাকে লুকিয়ে প্রেম করছে? অবশ্য এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ছোট ছেলে যে নিজের পছন্দে বিয়ে করবে এটা তো তিনি আগে থেকেই জানতেন। কিন্তু সমস্যা হচ্ছে ওরা ভুল কাউকে না ভালোবাসে। উনি কখনো চায় না ওনার এত সাধের সংসার কোনো ভুল মানুষের জন্য বরবাদ হয়ে যাক। রহমান এম্পায়ার্স এর মেইন অফিসের সামনে নামলো তিন্নি। উদ্দেশ্য আফিফের সাথে দেখা করা। তিথির পরীক্ষা শেষ হয়েছে 1 সপ্তাহ। ইন্টার্ন শুরু হওয়ার আগেই আফিফের সাথে তিথির বিয়েটা সেরে ফেলতে চায় ও। আফিফের ব্যাপারে অনেক আগেই ও জানতে পেরেছে, যদিও তিথি এখনো এ ব্যাপারে কিছুই জানে না। সব ঠিকঠাক করে তারপর তিথিকে জানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে তিন্নি। এখন আফিফের সাথে কথা বলতে হবে ওকে। আফিফের রিসেপশনে গিয়ে আফিফের খোঁজ করতেই সুন্দরী রিসেপশনিস্ট ওর দিকে তাকিয়ে বলল, আপনার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে ম্যাম? তিন্নি মুচকি হেসে উত্তর দিল, না। তাহলে তো এখন দেখা করতে পারবেন না। আপনার স্যার আমাকে চিনবে, আপনি শুধু একটু ফোন দিয়ে বলবেন তিথির বোন তিন্নি এসেছে। আপনার কাছে স্যারের নাম্বার নেই? না, আপনি একটু ফোন দিন, জরুরি দরকার। যদি উনি দেখা না করতে চান তাহলে না হয় আমি চলে যাব। রিসেপশনিস্ট আর কথা বাড়ালো না, আফিফকে ফোন দিল। ও ফোন রিসিভ করতেই বলল, স্যার, কোন তিথির বোন তিন্নি এসেছে, কি করব? কি নাম বললে? তিথির বোন তিন্নি। ও হো হো, জলদি তাকে আমার কেবিনে নিয়ে আসো। তুমি ঠিক মতো কথা বলেছো তো তার সাথে? জি স্যার। ঠিক আছে, জলদি নিয়ে এসো। ফোনটা রাখতেই আফিফের বুক ধরফর করা শুরু করলো। তিন্নি কি করতে আসছে? তিথি আর ওর ব্যাপারে সব জেনে কি ওকে তিথির জীবন থেকে সরাতে এসেছে? এখনও কি করবে? এসব নানা টেনশনে ওর মাথা খারাপ হয়ে গেল। সামনে থাকা পানির গ্লাস থেকে এক ঢোকে পুরোটা খেয়ে নিল। ততক্ষণে তিন্নি এসে পড়েছে। দরজার বাইরে থেকে তিন্নি বলল, ভেতরে আসবো? আসুন। ভেতরে ঢুকতে ঢুকতে তিন্নি বলল, আমি আপার ছোট, সম্পর্কে আর বয়সে আপনি আমার বড়, তাই আমাকে আপনি করে ডাকার কোনো মানেই হয় না। তিন্নির কথায় আফিফের টেনশনটা একটু কমলো। মুখে হাসি ফুটিয়ে ও তিন্নিকে বসতে বলল। তিন্নি বসতে বসতে বলল, এই 5 বছরে আপা আমার কথা নিশ্চয়ই আপনাকে বলেছে। হ্যাঁ, তা তো বলেছে, তবে আজকে যে তুমি আসবে সেটাও আমাকে বলেনি। ও
ও নিজেই জানে না। আপার পরীক্ষা শেষ হয়েছে সেটা তো জানেন, কি তাই না? হুম। আমি চাচ্ছিলাম এর মাঝে আপনাদের বিয়েটা সেরে ফেলতে। তিন্নির কথায় অবাক হয়ে তাকালো আফিফ। ও ঠিক শুনছে তো? ওর আর তিথির বিয়ের কথা বলছে তিন্নি। অবাক হবার মতোই বিষয়। আফিফ শিওর হওয়ার জন্য তিন্নিকে বলল, তুমি কি আমার আর তিথির বিয়ের কথা বলছো? হ্যাঁ। সত্যি? সত্যি। কথাটা শুনেই ইয়াহু বলে চেয়ার থেকে উঠে দাঁড়ালো আফিফ। ফোন উঠিয়ে ওর সেক্রেটারিকে ডেকে পাঠালো। সেক্রেটারি এলে একে নিয়ে কিছুক্ষণ খুশিতে ঘুরলো, তারপর ওকে বলল, শোনো, আজকে অফিসের সবার জন্য লাঞ্চ আমার তরফ থেকে। আজ আমি বিশাল খুশি। আর শালিকা, তুমি কে নেবে? তিন্নি এতক্ষণ আফিফের কাণ্ড দেখে মিটিমিটি হাসছিল। আফিফের কথা শুনে বলল, আপনি আগে শান্ত হয়ে বসেন, আমার কথা এখনো শেষ হয়নি। তুমি কিছু নেবে না? আচ্ছা, 1 কাপ কফি বলে দিন। আর কিছু? না। আফিফ সেক্রেটারিকে বিদায় করে আবারও নিজের জায়গায় এসে বসলো। তিন্নি বলা শুরু করলো, শুধু আপনি আর আপা রাজি হলে তো হবে না, আপনার মায়ের অনুমতিও দরকার। আমাদের তরফ থেকে কোনো অবজেকশন নেই। আন্টির সাথে আমার সরাসরি কথা বলা উচিত ছিল, কিন্তু আমি চাইছি আপনি আন্টির সাথে আগে কথা বলে নিলেই বোধহয় ব্যাপারটা বেটার হবে। আমাদের সম্পর্কে তো সবই আপনার জানা। আপনার এতে সমস্যা নেই সেটাও বুঝতে পারছি, তবে আন্টির থাকতে পারে। মায়ের কোনো সমস্যা হবে না। মাকে তিথির কথা আমি বলেছিলাম। মা তোমাদের সাথে দেখা করতে চায়। আচ্ছা, তাহলে সব যদি ঠিক থাকে তাহলে সামনের শুক্রবার আপনারা বাসায় আসুন। আপাকে না হয় আন্টি দেখে গেলেন। আমি মায়ের সাথে কথা বলে তোমাকে জানাই। তাহলে আন্টির সাথে আমাকে একটু কথা বলিয়ে দিবেন, আমি নিজে তাকে ইনভাইট করব। ঠিক আছে। সেক্রেটারি এসে কফি দিয়ে গেল। কফি খেতে খেতে তিন্নি আর আফিফের মধ্যে বিয়ের বিষয়ে টুকটাক আলাপ আলোচনা হলো। যাওয়ার সময় তিন্নি আফিফের উদ্দেশ্যে বলল, আপনি আমাকে যতটা খারাপ মনে করেন ততটাও খারাপ আমি নই, তবে আমার পরিবারের ভালোর জন্য কিছু স্ট্রিক্ট ডিসিশন আমাকে নিতে হয়। আফিফ কিছু বলতে পারল না। মাথা চুলকাতে চুলকাতে বোকার মতো হাসলো শুধু। আফিফের অফিস থেকে বেরিয়ে সোজা ভার্সিটিতে গেল তিন্নি। আজ শনিবার, ভার্সিটিতে ওর একটা ক্লাস আছে আজ। সেটা শেষ করে আজকে ওর কাজের শিডিউলটা মনে মনে একবার ভেবে নিল তিন্নি। ক্লাস শেষে বিদ্যুৎ বিল এবং 3টি ডিপিএস এ টাকা জমা দিতে হবে আজকে। তারপর বাসায় যাবে। বিকেলে 3টা টিউশনি রয়েছে। তারপরে আর কোনো কাজ নেই। একবার ইফতেখারের সাথেও কথা বলতে হবে ওকে। শুক্রবার যদি আফিফরা আসে তাহলে শুক্রবারে কোনো কাজ রাখা যাবে না। ওর শোটা আগে থেকে রেকর্ড করে দিতে হবে। শুক্রবারের টিউশনিগুলো আগে বা পরে পড়িয়ে দিলেই হবে। সকালের কোচিংটা শুধু অ্যাটেন্ড করা যেতে পারে। এসব ভাবছিল আর ক্যাম্পাস দিয়ে হাঁটছিল ও। এমন সময় ফোনটা বেজে ওঠায় ভাবনার ছেদ পড়ল ওর। ফোনটা হাতে নিতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল তিন্নির। আবিদের নাম্বার থেকে ফোন এসেছে। লোকটা কিছুদিন ধরেই ওকে ফোন দিয়ে জ্বালাচ্ছে। ও বুঝতে পারছে না ওর নাম্বার লোকটা পেল কিভাবে। অবশ্যই এই যুগে এটা অসম্ভব কিছু নয়। সেদিনের সেই ঘটনার পর তিন্নি ভেবেছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু লোকটা নাছোড় বান্দা। এরপর থেকে প্রতিদিনই নিত্য নতুন বাহানায় ওর সাথে দেখা করতে আসে। প্রায় প্রতিটা সময় ওর পিছনে আঠার মতো লেগে থাকে। তিন্নি বুঝতে পারে আবিদ কি চাই। এরকম পরিস্থিতি কম আসেনি ওর জীবনে। প্রত্যেকবার খুব সুন্দরভাবে এগুলো সামলে নিয়েছে ও, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। প্রতিবার বিপরীত পাশের মানুষজন ওর মনে কোনো অনুভূতি থাকে না, কিন্তু এবার আবিদের প্রতি ওর একটা অনুভূতি জন্মেছে। এর জন্য ও আরো বিরক্ত। তাই ও যতটা সম্ভব আবিদকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আবিদ কিছুতেই ওর পিছু ছাড়ছে না। এবার একটু কঠিন হতেই হবে ওকে। ফোনটা তখনও বাজছে। এবার রিসিভ করলো তিন্নি। রিসিভ করে কড়া গলায় বলল, কেউ ফোন রিসিভ করছে না মানে সে তখন বিজি অথবা রিসিভ করতে চায় না। তারপরও আপনি কেন বারবার কল দিচ্ছেন? প্রথমত, তুমি এখন মোটেও বিজি না। দ্বিতীয়ত, তুমি যাতে একদিন নিজের ইচ্ছায় আমার ফোন রিসিভ করো সেটার জন্যই তোমাকে বেশি বেশি ফোন দিচ্ছি। আপনাকে কি বললাম বিজি না? কারণ তুমি এই মুহূর্তে ভার্সিটি ক্যাম্পাসে হুদাই হাঁটাহাঁটি করছো। এটাকে বিজি থাকা বলে না। আপনি কি করে জানেন? আমি তোমার পিছেই দাঁড়িয়ে আছি। তিন্নি দ্রুত পেছনে তাকালো। ওর থেকে কিছুটা দূরে হাসি মুখে দাঁড়িয়ে আছে আবিদ। ওকে ফিরতে দেখে হাত নাড়ালো। তিন্নি সেদিকে এগিয়ে গেল। আবিদের সামনে দাঁড়িয়ে ওকে বলল, দেখেন, আমি জানি আপনি এক্স্যাক্টলি কি চাইছেন, কিন্তু আমার পক্ষে সেটা কোনোদিনই সম্ভব না। কেন? আমার মধ্যে কি সমস্যা? বিষয়টা মোটেও সেরকম না। আপনি বা অন্য কেউ কারো জন্যই আমার কাছে কোনো সময় নেই। আমি আসলে প্রেম ভালোবাসার জন্য না, আপনি ভুল মানুষের প্রেমে পড়েছেন। তুমি আমার জন্য পারফেক্ট। না, আমি কারোর জন্যই পারফেক্ট না। আপনি প্লিজ আমার পিছু ছেড়ে দিন। এতে আপনার আমার দুজনেরই সময় নষ্ট হবে। এছাড়া আর কিছুই না। আমার দেরি হচ্ছে, যাচ্ছি আমি।
কথাটা বলেই হাঁটা শুরু করলো তিন্নি। আবিদের ফোনটা বেজে উঠল তখনই। রিহানের ফোন। আবিদ রিসিভ করে বলল, আচ্ছা, কোনো মেয়ে যদি বলে সে প্রেম ভালোবাসার জন্য না, এর মানে কি? আবিদের প্রশ্ন শুনে কিছুক্ষণ চিন্তা করলো রিহান। মনে পড়ল কিছুদিন আগে একটা মেয়েকে প্রপোজ করলে মেয়েটি ওকে বলেছিল ফ্যামিলির কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে। মেয়েটি প্রেম করতে চায় না। রিহান সাথে সাথে বলল, তার মানে মেয়েটি সরাসরি বিয়ে করতে চায়? কি সত্যি দোস্ত? আমার এক্সপিরিয়েন্স সেটাই বলেছে। আচ্ছা, আমি তোকে পরে ফোন দিব। বলে রিহানের কোনো কথা না শুনে ফোন কেটে দিল আবিদ। তিন্নি এখনো ক্যাম্পাস ছেড়ে বেরোয়নি। আবিদ দৌড়ে তিন্নির কাছে গিয়ে হুট করেই ওর একটা ছবি তুলে নিয়ে আবারও দৌড়ে বেরিয়ে গেল। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে তিন্নি বুঝতে পারল না। মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে আবিদ। শিরিন ছোট ছেলের চুলে বিলি কাটছেন। মাসে এক দুবার মায়ের প্রতি খুব আদর পায় আবিদের। তখন এভাবে মায়ের কোলে শুয়ে ফ্রি হেড মেসেজ নেয় ও। কখনো কোনো কিছু প্রয়োজন হলেও কাজটি করে ও। কিছুক্ষণ ছেলের মাথায় হাত বোলানোর পর শিরিন নিজেই বললেন, কি রে, কিছু লাগবে তোর? কিছু লাগলেই বুঝি তোমার কাছে আসি আমি। মনে তো হয় তাই। আচ্ছা যাও, উঠে যাচ্ছি। বলেই উঠতে যাচ্ছিল আবিদ। শিরিন আবিদকে টেনে ধরলেন। তারপর আগের মতো শুইয়ে বললেন, আরে না না, আমি তো এমনিতেই বললাম। তারপর দুজনই চুপ। মিনিট দুয়েক পর আবিদ বলল, মা, ভাইয়া তো বিয়ে করতে চায় না, তাই না? মনে তো হচ্ছে সেটাই। তাহলে আমার দরকার নেই ওর বিয়ে দেওয়ার। তুমি বরং আমার বিয়ে দাও, পাত্রী রেডি আছে। হুট করে মাথায় হাত বোলানো বন্ধ করে দিলেন শিরিন। আবিদের কান ধরে ওকে টেনে উঠালেন। আবিদ কান ডলতে ডলতে বলল, কান টানলে কেন? আমি বড় হয়েছি না? শিরিন রেগে গিয়ে বললেন, তোমার কাজকর্ম তো তা বলে না। কতবার বলেছি ভাইয়াকে বিজনেসে সাহায্য করো, তখন বাবু বলেন ওনার কাজ করার বয়স হয়নি, এখন বিয়ে করতে চাই বলে বলছে বড় হয়েছি না। মা, বিয়ে দিয়ে দেখো তো, আমি ঠিক অফিসে যাব। মেয়েটা কে? মায়ের কথায় হাসি ফুটল আবিদের মুখে। মায়ের কোল ঘেঁষে বসে বলল, ওর নাম তিন্নি মা, ছবি দেখবে? দেখা। পকেট থেকে ফোন বের করে তিন্নির ছবিটা মাকে দেখালো আবিদ। ছবি দেখে শিরিন বললেন, মেয়েটাকে দেখে তো বেশ বয়স্ক লাগে। এত মোটা ফ্রেমে চশমা পরা, কানা নাকি? না মা, কানা না, মেয়ের বয়সও বেশি না, 22 বছর হবে। পেছন থেকে কথাটা বলল আফিফ। শিরিন এবং আবিদ আফিফের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। আফিফ সোফায় বসতে বসতে বলল, সামনে শুক্রবার ওদের বাসায় যাচ্ছি আমরা বিয়ের প্রপোজাল নিয়ে। শিরিন কিছুই বুঝতে পারছে না। আবিদ 32 পাটি দাঁত বের করে হেসে বলল, ভাইয়া, তুই আমার ব্যাপারে এত ভাবিস? মেয়েটির ঠিকানাও বের করে ফেলেছিস, এখন আমার বিয়ের প্রস্তাব নিয়েও যাবি। তুই ওয়ার্ল্ডের বেস্ট ভাইয়া। আরে আরে, তোর বিয়ের প্রপোজাল নিয়ে যাব কে বললো? আমি তো আমার কথা বলছি। অবাক হয়ে তাকালো আবিদ। বলল, তোর মানে? এক মিনিট, তুই যার সাথে প্রেম করিস সে তিন্নি? এই জন্যই তিন্নি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি? আরে না, আমি তিন্নির কথা বলছি না। তাহলে? ওর বড় বোন তিথিকে বিয়ে করব আমি। ও তাই বল, তাহলে তো ভালোই হলো, দুই ভাই এক বাড়িতে বিয়ে করব। সেটা সম্ভব না। কেন? তিন্নি কখনো তোকে বিয়ে করবে না। কেন ভাইয়া, ও কি অন্য কাউকে ভালোবাসে? না, এখানে অনেক কাহিনী আছে, তুই ওকে চিনিস কতদিন? 1-1.5 মাসের মতো। দুই ছেলের কথোপকথনের কিছুই বুঝতে পারলেন না শিরিন। তিনি দুজনকে ধমকে চুপ করালেন। তারপর বড় ছেলের দিকে তাকিয়ে বললেন, তুই কাকে বিয়ে করবি বললি? মায়ের কথায় ভাইয়ের দিক থেকে নজর সরিয়ে মায়ের দিকে দিল আফিফ। মনের মধ্যে কথাগুলো গুছিয়ে নিয়ে বলল, আমি তোমাকে সেদিন বললাম না আমি একটি মেয়েকে পছন্দ করি? বলেছিলি। ওর নাম তিথি মা, আমি ওকেই বিয়ে করতে চাই। সত্যি তুই বিয়ে করবি? মেয়েটি কে, কেমন দেখতে, কি করে, ফ্যামিলি কেমন? মা এক এক করে প্রশ্ন করো, একসাথে এতগুলো প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব? আর ওর নাম তিথি মা। বেটা মেয়েটা কেন করছো? আচ্ছা, আগে তিথির ছবি দেখা আমাকে। মায়ের কথা মতো ফোন বের করে তিথির ছবি দেখালো আফিফ। ছবি দেখে শিরিন বললেন, মেয়েটা তো বেশ সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, কিন্তু শুধু সুন্দর দেখলে তো হবে না, ওর সম্পর্কেও জানতে হবে। কি করে মেয়েটি? মেডিকেলের ছাত্রী মা, এই তো কয়েকদিন আগে ওর ফাইনাল ইয়ার শেষ হলো।
রেজাল্ট বের হলেই ডাক্তার। ওই, তুই এই মেয়ের খোঁজ কেমন করে পেলি? মেডিকেলের সাথে তো আমাদের কারোর কোনো সম্পর্ক নেই। আমার এক বন্ধু মেডিকেলে পড়তো, পলাশের কথা মনে নেই তোমার? তোর হাই স্কুলের বন্ধু? সেই সময় প্রায় উইকেন্ডে আমরা কয়েকজন বন্ধু মিলে ওর ওখানে গিয়ে আড্ডা দিতাম। তিথি ওর কাছে পড়তে আসতো, আমি প্রায় সময়ের আগেই গিয়ে তিথিকে দেখার জন্য বসে থাকতাম। তখন থেকেই তিথিকে চিনি আমি, প্রায় আমাদের কথা হতো। সে বছর ওর জন্মদিনের দিন ওকে প্রপোজ করলাম, সেদিন থেকে ওর সাথে আমার সম্পর্ক। এতদিন ধরে প্রেম করছিস, অথচ আমরা কেউ জানতেই পারলাম না। কয়েকজন ক্লোজ ফ্রেন্ড ছাড়া কেউই জানে না, আর তোমাকে তো ইচ্ছে করেই জানেনি। জানালে তখনই বিয়ে বিয়ে করে পাগল করে দিতে। প্রেম করতে পারো আর বিয়ে করতে পারো না, এত লুকোচুরি কেন? ব্যাপারটা মোটেও সেরকম না মা। আসলে ওর ফ্যামিলিতে কিছু সমস্যা ছিল, তাই ও চাইছিল না আমাদের সম্পর্কটা বেশি জানাজানি হোক। সমস্যা মানে? সিরিয়াস কিছু না মা। আসলে ওর সাথে যে বছর আমার সম্পর্কে শুরু হয়, সে বছরে ওর বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। ওর বাবার এই আকস্মিক মৃত্যুতে ওর পরিবারের সব কিছু এলোমেলো হয়ে যায়। তখন তিনি সব কিছুর দায়িত্ব নিজের হাতে নিয়ে নেয়। তিন্নি মানে আবিদ, যার ছবি দেখালো? হুম আমি প্রথম থেকে বলি, তোমরা দুজনেই শোনো, সব বুঝতে পারবে। তিথিরা 3 ভাই বোন। তিথি বড়, তারপর তিন্নি এবং সবার ছোট ওদের ভাই সানভি। তিথিরা মধ্যবিত্ত পরিবারে বলা যায়, তবে গ্রামে ওদের অনেক জায়গা জমি থাকার কারণে সেখানে বেশ ভালোই প্রতিপত্তি আছে ওদের। ওদের বাবা যখন মারা যায় তখন তিথি সবে মেডিকেলের ফার্স্ট ইয়ারে পড়ে, আর তিন্নি তখন ইন্টার পরীক্ষা দিয়েছে মাত্র। ইনফ্যাক্ট ওর বাবা যেদিন অ্যাক্সিডেন্ট করে ওর সেদিন লাস্ট পরীক্ষা ছিল। আর সানভি মানে ওদের ভাই তখন স্কুলেই ভর্তি হয়নি, 3-4 বছর বয়স হবে। মানে বুঝতেই পারছো কোন পরিস্থিতিতে ওরা পড়েছিল। সুযোগ পেয়ে গ্রামে ওদের যত শত্রু ছিল সবাই নানাভাবে ওদের পেইন দিতে থাকলো। ঢাকায় ওদের যে ফ্ল্যাটটা ছিল ওটা ওর বাবা মারা যাবার কয়েক মাস আগে কিনেছিলেন, তবে তার জন্য অফিস থেকে লোন নিয়েছিলেন তিনি, যেটা শোধ করে যেতে পারেননি তিনি। এমন পরিস্থিতিতে ওদের জায়গা জমি নিয়েও বেশ ঝামেলা বাঁধল। ওর মা সাধারণ হাউসওয়াইফ, শিক্ষিত হলেও সে ব্যাপারে মোটেও অভিজ্ঞতা তার নেই। ওর বাবা একটা প্রাইভেট ফার্মে জব করতেন। ওদের পরিস্থিতি দেখে আন্টিকে জব অফার করলেন তারা, যদিও সেটা ওদের বাবার পোস্টের থেকে কিছুটা নিচে, কিন্তু এতে ওদের লোন শোধ এবং টেম্পোরারি একটা সমাধান হয়ে যাচ্ছিল। কিন্তু আন্টির এত আত্মবিশ্বাস ছিল না। সব মিলে খুবই গোলমেলে অবস্থা। তিথি বড় সন্তান হলেও ওর বা আন্টির কারো পক্ষে অবস্থা সামাল দেওয়ার মতো ক্ষমতা বা মানসিকতা ছিল না। তখন তিনি স্ট্যান্ড নিল। তখন ওর কতই বা বয়স, 18 বছর হবে। তিথির মুখে শোনা সেই ছোট্ট বয়সেই সব বড় বড় সমস্যা দক্ষতার সাথে সলভ করেছে। প্রথমত ওদের জমি জমা নিয়ে যে সমস্যা সেটা সলভ করলো। তারপর আন্টিকে চাকরিটা নিতে এক প্রকার বাধ্য করলো। তখন তিথির সাথে দেখা হলে তিথি বলতো তিনি সারা রাত জেগে আন্টির সাথে অফিসের জরুরি কিছু কাজ করছে। বলতে গেলে আন্টিকে হাতে ধরে কাজ শিখিয়েছে। নেট ঘেটে বিভিন্ন বই পড়ে আগে নিজে শিখেছে, দেন আন্টিকে শিখিয়েছে। তখন থেকে ভীষণ অ্যাক্টিভও। মাসে 4-5টা টিউশনি করায়, একটা কোচিংয়ে পড়ায়, আবার রেডিও স্টেশনেও কাজ করে। সাথে নিজের পড়ালেখা তো আছেই। এইসব সামলাতে সামলাতে হয়তো মেয়েটা পাথর হয়ে গেছে। ওদের ফ্যামিলির জন্য সব সিদ্ধান্ত ওই নেয়। আন্টি বা তিথি কখনোই ওর কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে যায় না। আন্টি শুধু অফিসে যায়, মাস শেষে বেতন পায়, ওনার ভূমিকা এতটুকুই। কিন্তু তিনি ওদের পড়াশোনার খরচ, যাবতীয় বিল পে করা, মাসের বাজার সব কিছু দেখে আসছে। কতবার তিথি আমাকে বলেছে যে সে তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে ডাক্তার হতে চায়, তারপর তিন্নির কিছু দায়িত্ব নিজের কাঁধে নিতে চায়। এখন আন্টি বেশ ভালো পজিশনে আছে, সমস্ত লোন পরিশোধ করা হয়েছে, বেতন পায় ভালোই। কিন্তু তিন্নি তেমনি আছে। তিথি বলে তিনি একবার যে বিষয়ে না বলে তার হ্যাঁ হতে পরিবর্তন করা যায় না। তবে এই যে বিষয়ে নানা করে পরিবর্তনতে দেখা যায়, সেটা আসলে ক্ষতিকারক। এই যে 5 বছর ধরে তিথি আমার সাথে রিলেশনে আছে, সেটা আমরা লুকিয়েছি এর কারণে। ও প্রথম থেকেই বলেছে পড়া শেষ না করে তিথির বিয়ে দেবে না। এই একটা কারণে আমি ওকে কখনোই পছন্দ করতাম না। কিন্তু আজ যখন ওর সাথে দেখা হলো তখন ওর ব্যাখ্যা শুনে নিজেই গিল্টি ফিল করলাম। ওর সাথে আমার আর তিথির বিয়ে নিয়ে আলোচনা করছিলাম। সেটা শেষ করে যাওয়ার আগে ও আমাকে বলল, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কারণ আমার জন্য আপনাকে এতদিন অপেক্ষা করতে হলো। আসলে আমি চেয়েছিলাম আপা তার পড়া শেষ করুক। আপনি হয়তো বলবেন বিয়ের পরেও তো পড়তে পারতো, কিন্তু অনুভূতি মানুষকে বোকা বানিয়ে ফেলে।
এখন আপা শুধুমাত্র পড়ালেখায় ফোকাস করতে পারছে। যখন বিয়ে হবে, ওর একটা সংসার হবে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওকে অবশ্যই আপনাদের কথা মাথায় রেখে সিদ্ধান্তটা নিতে হবে। আমি আম্মাকে দেখেছি আমাদের কারণে নিজের কত ইচ্ছের জলাঞ্জলি দিতে। আমি চাই না আম্মার মতো অবস্থা ওর হোক। পরনির্ভরশীলতা মানুষকে জড় পদার্থ বানিয়ে দেয়। আমি জানি আপনাদের ফ্যামিলিতে বিয়ে হলে ওর বাইরে কাজ করতে কোনো অসুবিধা হবে না। এই 5 বছর ও একটা ট্র্যাকে থেকে পড়াশোনা করেছে। আমি আমার বোনকে চিনি, মাঝে যদি ওর বিয়ে হতো তাহলে দেখা যেত এক ইয়ার ড্রপ দিয়ে বসে আছে। এই জন্য পড়াশোনা শেষ হলে ওর বিয়ে দিতে চেয়েছি। তিনি মেয়েটা ওর বয়সী অন্য মেয়েদের তুলনায় বেশি ম্যাচিওর। ওদের বাবার শূন্য জায়গাটাও পূরণ করেছে। এখন পরিস্থিতি এমন, ও সরে আসলে আবার ওর পরিবার এলোমেলো হয়ে যাবে। আমি যতদূর জানি তিন্নির সামনে কখনো ওর বিয়ে সম্বন্ধীয় কোনো বিষয় বলা নিষেধ। এই অবস্থায় তোমার ছোট ছেলের জন্য ওর আশা ছেড়ে দেওয়াই ভালো। আপাতত ফোকাসটা আমার বিয়েতে রাখা উচিত। এই পর্যায়ে আবিদ বলল, ভাইয়া তুই শুধু নিজের কথাই ভাবছিস। মোটেও না, তোকে সতর্ক করছি, যেটা সম্ভব না সেটা করতে যাস না। আর কিছুদিনের পরিচয় ওর জন্য এত পাগল হওয়ার তো কিছু নেই। দেখ ভাইয়া, আমি কিছু জানি না, শুধু জানি আমি ওর ব্যাপারে সিরিয়াস। বিয়ে করলে ওকেই করব, যা কিছু করতে হয় করব, কিন্তু ওকে আমাকে ভালোবাসতেই হবে। হাবিব, বেশি বাড়াবাড়ি করিস না। মা, তুমি কিছু বলো। শিরিন 2 ছেলেকে ধমক দিয়ে থামিয়ে দিলেন। তারপর বললেন, এক বাড়ির 2 মেয়েকে 2 ছেলের জন্য আনতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু শুধু আমি চাইলে তো আর হবে না, তাদেরও চাইতে হবে। আর বিয়ে কোনো ছেলের হাতের মোয়া না যে চাইলাম আর সাথে সাথে হয়ে গেল। আফিফ যেহেতু বড়, আগে ওর বিয়েটা ঠিক করতে হবে। তিথি আর আফিফের সব ঠিক হলে আমি তিন্নির ব্যাপারেও বলবো, তবে আগে ওদের সাথে দেখা করতে হবে তো নাকি? মায়ের কথায় আফিফ বলল, ভালো কথা, তিন্নি তোমার সাথে কথা বলতে চেয়েছে, তোমাকে শুক্রবারের জন্য নিজে ইনভাইট করবে বলে। ঠিক আছে, ওর নাম্বারটা দে, আমি ফোন দেই। আফিফ নিজের ফোন থেকে তিন্নিকে কল দিয়ে ফোনটা মায়ের কাছে দিল। শিরিন ফোনটা কানে লাগিয়ে অপেক্ষা করতে থাকলেন। 3 বার রিং হতেই তিন্নি ফোন রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আফিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম, আমি আফিফের মা বলছিলাম। ও সরি আন্টি, আমি বুঝতে পারিনি। দোষটা তো তোমার না, ছেলেটাকে বললাম আমার ফোন থেকে কল দেই। ছেলে আমার বিয়ের খুশিতে এত এক্সাইটেড যে নিজের ফোন থেকে কল দিয়ে দিল। তুমি নাকি আমার সাথে কথা বলতে চাও? জি আন্টি, আসলে এইসব বিষয়ে বড়দের কথা বলা উচিত, কিন্তু আফিফ সবকিছু বলেছে আমাকে। আমি আমাকে বলেছিলাম আপনার সাথে কথা বলতে, কিন্তু আমার আম্মা সবকিছুতে আমার উপর ছেড়ে দিয়েছেন। আসলে আমি চাইছিলাম আবার ব্রেকের মধ্যে বিয়েটা হয়ে যায়। ইন্টার্নশিপ শুরু হলে তো আবার সময় বের করা সমস্যা, আর 2 পরিবারের মধ্যেও তেমন পরিচিতি নেই। তাই যদি এই শুক্রবার আপনারা সপরিবারে আসতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, আমিও চাচ্ছি বড় ছেলের বিয়ে জলদি দিয়ে দিতে। শুক্রবার দিনটি ভালো। তাহলে আন্টি আমাকে জানিয়ে দিই আপনারা শুক্রবারে আসছেন। হ্যাঁ, তাহলে ওই কথাই রইল। কিন্তু তুমি কি এখন বাইরে নাকি চারিদিকে এত শব্দ? জি আন্টি, টিউশনি শেষ করে বাসায় ফিরছি, এখন বাসে। আচ্ছা, তাহলে সাবধানে বাসায় যাও, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাসায় ফিরেই তিন্নি মাকে গিয়ে আফিফদার আসার কথা বলল। তিন্নি বেশিরভাগ সময়ই রাতে গোসল করে, এতে সারাদিনের ক্লান্তি একেবারে দূর হয়ে যায়। আজকেও তিন্নি রাতে গোসলে ঢুকলো, তবে বারবার ফোন বেজে ওঠায় বেশিক্ষণ ধরে গোসল করা গেল না। দ্রুত গোসল সেরে বেরিয়ে ফোন হাতে নিল। গ্রামের বাড়ির নম্বর থেকে ফোন এসেছে। ও জলদি কল ব্যাক করলো। এখন রাত 9টার মতো বাজে। গ্রামে এটা অনেক রাত। এ সময় কেন ফোন করেছে? তাহলে কি দাদির কিছু হলো? এসব নানা টেনশন তিন্নির মাথায় এলো। ওপাশ থেকে ফোন দেওয়ার সাথে সাথেই ফোন রিসিভ হলো। তিন্নি দ্রুত বলল, কি হয়েছে ভাবি, দাদি ঠিক আছে? চিন্তা কইরো না, আল্লাহর রহমতে দাদি ভালো আছে। তোমার ভাই কথা কইব, হেল্লাইগা ফোন দিছে। ও কোথায় দাও জসিম ভাইকে? এই তো তোর কথা কও। বলে ফোনটা স্বামীর দিকে বাড়িয়ে দিল কাজল। জসিম ফোনটা কানে ঠেকিয়ে বলল, কি ভালো সবাই? আলহামদুলিল্লাহ। ওখানে কি খবর? খবর বেশি ভালো না। সালাউদ্দিনের পোলা কাদেরের বেশি বাইর বাড়ছে। কেন, কি করেছে? ওদের বাড়ির লগে লাগোয়া আমাগো যে জমিখান আছে তার অনেকখানি অগ বাড়িতে ঢুকায় ফেলছে।
কিন্তু সালাউদ্দিন চাচাকে সামনে রেখে মাপামাপি হয়েছিল, খুঁটি পুঁতে রাখা আছে না। আরে বুড়া মরার পর ওর পোলা সাপের 5 পা দেখছে, সাপোর্ট দিতেছে চেয়ারম্যান। চেয়ারম্যান চাচা আছে এর মধ্যে? হ, বোঝো না? চেয়ারম্যানের বাড়িতে পড়াই পুকুরের বড় মাছ, তারপর সবজি মুরগি কত কিছু যাইতেছে। আমার লগে দেখা হয়েছিল কাদেরের, আমারে কইল এতদিন তাকে জমি নাকি আমরা খাইছি, এইবার নাকি সঠিকভাবে মাইপা জমি ফেরত নিব। চিন্তা করুন, আমি দেখছি। দাদি কোথায়? কথা কইবা? জেগে আছে? হ। তাহলে দাও। জসিম ফোনটা নিয়ে দাদির ঘরে গিয়ে তাকে দিয়ে বলল। তিন্নি কথা কইবে। দাদি ফোনটা কানে নিয়ে বলল, জমি নিয়া কি হইছে শুনছো? চিন্তা করো না, আমি সব সামলে নিব। সমস্ত কাগজপত্র আছে আমার কাছে। কাগজপত্র তো আর বিষয় না, বিষয় হইল চেয়ারম্যান। কাদের রে তো সেই সাহস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, চেয়ারম্যান চাচার সাথে আমি কথা বলবো দাদি। তাকে কিভাবে হাতে আনতে হয় সেটা আমি ভালো করেই জানি। তুমি তো ভরসাবু, তোমার দিকে তাকাইলে আমি আমার খোকারে দেখি। দাদি ওসব বাদ দাও, জানো তো আপার বিয়ের কথা হচ্ছে। সত্য নাকি? এখনো ফাইনাল কিছু হয়নি। এই শুক্রবার ওরা আপাকে দেখতে আসবে। ছেলে আপার পরিচিত, ফ্যামিলিও ভালো। এই ছেলের সাথে আপার বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি। তাইলে তো হইলই। তুমি যখন সব দেখছো, আমাদের তো কোনো চিন্তা নাই। তুমি আসবা না দাদি? আমি বুড়া মানুষ, আমি কি করব? বিয়া ঠিকঠাক করে পরে দেখা যাইব। ভালো কথা, বিয়া কিন্তু এখানেই হইব। আমি বলে দেখব, কিন্তু তাদের মতামতেরও তো একটা বিষয় আছে। শত হলেও ছেলেপক্ষ। ঠিক বলছো। তোমার আব্বাই চাইছিল বড় মাইয়ের বিয়াতে সারা কেরাম খাওয়াইব, ধুমধাম করব। আল্লাহ তারে সেই সুযোগ দিল না। বলতে বলতে গলা ধরে আসলো দাদির। তিন্নি ফোন কেটে দিল। ওর ভালো লাগছে না। বহুদিন পর কষ্টটা আবারও গলায় এসে আটকে গেছে। পানি খেতে হবে ওকে, প্রচুর পানি। কিছুতেই কষ্টটা বাইরে আসতে দেয়া যাবে না। শুক্রবার সকালে কোচিংয়ে স্পেশাল ক্লাস থাকে তিন্নির। সেটা শেষ করে আজকের জন্য প্রয়োজনীয় বাজার করে বাড়ি ফিরল তিন্নি। আজ আর অন্য কোনো কাজ রাখেনি ও। মায়ের হাতে বাজারের ব্যাগ তুলে দিয়ে রান্নার জোগাড় শুরু করে দিতে বলে নিজের রুমে গেল। আলমারি খুলে আফিফের জন্য আনা আংটিটা বের করল। আর যদি কোনোভাবে আংটি বদল হয় তাহলে ওদেরও প্রস্তুতি রাখা উচিত। আংটির বক্স নিয়ে আবারও রান্নাঘরে ফিরে এলো। মায়ের হাতে বক্সটা দিয়ে বলল, আফিফ ভাইয়ের জন্য এনেছি, দেখো তো কেমন হয়েছে। শায়লা বক্স খুলে অবাক হয়ে গেল। আংটিটা বেশ দামি, 1050-এর নিচে তো হবেই না। মাকে অবাক হতে দেখে তিন্নি বলল, এত অবাক হচ্ছ কেন? আংটিটা তো বেশ দামি। এতে অবাক হওয়ার কি আছে? আফিফ ভাইয়ের জন্য এটা খুবই সামান্য। বড়লোক জামাই চাও আর তার যোগ্যতা অনুযায়ী কিছু দিতে চাও না, এটা তো হতে পারে না। হ্যাঁ রে মা, এখন বিয়েটা দিতে চেয়ে কি ভুল করছি? এরকম কেন বলছো? একটা বিয়েতে তো কম খরচ হয় না, আর তার উপর ছেলে পক্ষ বেশ বড়লোক। তাদের চাহিদা পূরণ করতে গিয়ে। আমার খরচ নিয়ে তোমাকে এত চিন্তা করতে বলিনি তো। আর ওদের চাহিদা পূরণ আমি করব, এইসব আমার চিন্তা। তুমি শুধু তোমার বড় মেয়ের বিয়েতে ফোকাস করো। আমার উপর ভরসা নেই তোমার? তোর উপর ভরসা করিতে এতদূর পর্যন্ত এলাম। তাহলে এখন সব চিন্তা ছাড়ো, যাও আংটিটা রেখে এসো, তারপর রান্নাবান্না শুরু করি। ওরা আবার দুপুরে খাবে কিন্তু। আচ্ছা। শায়লা বেরিয়ে গেলে তিন্নি রান্নার কাজে হাত লাগালো। জরি মাছ আর মুরগি কাটছিল। তিন্নি জরিকে জিজ্ঞেস করলো, আপা উঠেছে? কোন সকালে? হ্যাঁ রে, এত খুশি আগে দেখি নাই। পছন্দের মানুষের লগে বিয়ে, খুশি তো হইবই। আপাকে তো এসেছি পর্যন্ত দেখলাম না। সে আর ভাইজান মিলে ঘর দর গোছাইছে। অহন মনে হয় ভাইজানের ঘরে। সানভিও আজ ঘুম থেকে উঠে পড়েছে। আপা, আপনার ফুপুরা আইব না? ছোট ফুপুরা গ্রামে গেছে। বড় ফুপু আসতে চেয়েছিল, কিন্তু হাঁটুর ব্যথার জন্য বেড়েছে ব্যথাটা। আর সৈকত ভাই আর ভাবিকে আসতে বলেছিলাম রাইসাকে নিয়ে। ভাইয়া আসতে পারবে না, তার অফিসে কোনো একটা মিটিং আছে বোধ হয়। তবে ভাবি একটু পরে চলে আসবে। রনক ভাইও আইব না? মেলা দিন দেখি না তারে। রনক ভাই ঢাকায় নেই, তুমি এই দিকটা একটু দেখো, আমি এক্ষুনি আসছি।
বলেই সেখান থেকে উঠে এলো তিন্নি। নিজের রুমে এসে ফোন হাতে নিল। রৌনকের সাথে কথা হয় না অনেকদিন, ওকে একটা ফোন করবে কি, করা কি ঠিক হবে? অবশ্যই কষ্ট নিয়ে কতদিন কাটাবে রৌনক। এখন ওর সবকিছু ভুলে যাওয়া উচিত, আর তার শুরুটা তিথির বিয়ে থেকেই শুরু করবে তিন্নি। আপাতত রৌনককে একটা ফোন দেওয়া দরকার। প্রথমবার ফোনে রৌনককে পাওয়া গেল না, দ্বিতীয়বার ফোন দেওয়ার আগেই রৌনক কল ব্যাক করলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে রৌনক বলল, কিরে, ছোটবেলার প্রেমকে এতদিন পর মনে পড়লো? মনে তো সবসময় পড়ে, কিন্তু তোমাকে তো সবসময় পাওয়া যায় না। দেখো, আজ তোমার সবার আগে আসার কথা, কিন্তু তুমি কিনা কোন বন জঙ্গলে পশু পাখি ছবি তুলছো। হ্যাঁ মা, কাল ফোন দিয়ে বলল তিথির বিয়ের কথা হচ্ছে। চিন্তা করিস না, বিয়ে পাকাপাকি হোক, তখন সবার আগে আমি এসে হাজির হব। সেটাই আগে থেকে ছুটি নিয়ে নেবে। তোমাকে ছাড়া একটা বিয়ের ঝামেলা একা আমার পক্ষে সামলানো অসম্ভব। এ কথা তুই বলছিস? হ্যাঁ, এতদিন তো আমাকে ছাড়াই সব হলো। হঠাৎ রৌনকের কথার কোনো উত্তর দিল না তিন্নি। কি বলবে ও রৌনককে? ও যে রৌনকের কষ্ট বাড়াতে চায় না, তাই এতদিন ওকে এখানে আসতে জোর করেনি। তিন্নির খুব ইচ্ছে করলো বলতে, আমাকে ক্ষমা করে দাও রৌনক ভাই, তোমার ভালোবাসার দাম আমি কোনোদিনই দিতে পারবো না। কিন্তু কথাটা মুখের কাছে আটকে গেল। শুধু সাহস করে তিন্নি বলল, তুমি কেমন আছো রৌনক ভাই? এতদিন পর তোর মনে হলো ফোন করে জানতে চাই রৌনক ভাই কেমন আছে। সরি রৌনক ভাই, আমার উপর অভিমান করেছো। তুই কে যে তোর উপর অভিমান করব? আমার কারোর উপর কোনো অভিমান নেই। তোমাকে সব সময় আমার প্রয়োজন হয়েছে। যখনই কোনো ঝামেলায় পড়েছি বারবার চেয়েছি তোমাকে ডাকি, কিন্তু পরে মনে হলো এই ঋণ শোধ করার ক্ষমতা তো আমার নেই, তাই প্রতিবার নিজেকে সংযত করে রেখেছি। ঋণ? আমার সাথে কি তোর ঋণের সম্পর্ক? আমাকে তুই নিজের কেউ ভাবিস না? ভাবি বলেই আজ তোমাকে ফোন দিলাম। এই দায়িত্ব তোমাকে ছাড়া পালন করা অসম্ভব। ঠিক আছে, তিথির বিয়ের ডেট আমাকে জানিয়ে দিস, সেই অনুযায়ী ছুটি নিতে হবে তো। তাহলে রাখি এখন, অনেক কাজ বাকি। হুম।